আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের শিলচর এবং জাহানুল লস্করের পেজে আপনার সবাই স্বাগতম। আজকে আমরা একটা বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করাতাইছি। মানে যেহেতু তার পরিচয়ের কোনো অধিকার নাই, তারপরেও এবার আমি পরিচয় দিতাম না, তাই নিজে নিজের তরফ থেকে পরিচয় দিবা। আজকে আমরা খেনে মিলাতাইছি তার নাম এবং তাই কিতা খাস করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার নাম আর আপনার আপনার প্রফেশন কিতা যদি আপনি আমরা দর্শকরা যদি জানাইতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের শিলচর এবং জাহানুল লস্কর। জাহান লস্কর যেটা সোশ্যাল মিডিয়া চ্যানেলটি আমি ধন্যবাদ জানাই যে আমার সঙ্গে দেখা করার জন্য, মিট করার জন্য এবং আমার ইন্টারভিউ নেওয়ার জন্য যে আমাদের ঘরে এসেছেন, ওনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার নাম হচ্ছে হাজি মফজিল হোসেন বড়বইয়া। আমার গড় হচ্ছে উত্তর কৃষ্ণপুর পার্ট 2, শিলচর ডিস্ট্রিক্ট কাছাড়। তো আমি এখন আছি চেয়ারম্যান আসাম এনএম নার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং চেয়ারম্যান আসাম ইনস্টিটিউট অফ নার্সিং, চেয়ারম্যান শিফা ফার্মাসি ইনস্টিটিউট, চেয়ারম্যান শিফা বিএসসি নার্সিং কলেজ, ওনার অফ 100 বেড হসপিটাল যেটার নাম হচ্ছে শিফা হসপিটাল শিলচর, এবং প্রজেক্ট কোঅর্ডিনেটর হাফিও হোম ফর মেন্টালি ইল পারসন এবং ফাউন্ডার অফ এনজিও প্যারাডাইস। তো এখন আমি 4টা কলেজের ওনার আছি এবং একটা 100 বেড হসপিটাল রয়েছে এবং একটা মেন্টাল হোম রয়েছে। আপনার তো অতটা কাম, আপনার এখন বয়স কত হয়ে গেছে যদি আপনি কইতে পারেন আজি সাহেব? আমার তো বয়স 38 বছর চলে। 38 বছরের মধ্যে আপনি অতটা অ্যাচিভ করে দিছেন। তে এই যে যতটা অ্যাচিভমেন্ট আপনার আছে ধরিলাম, হ্যাঁ, এই অ্যাচিভমেন্টের মাঝে আপনি যদি আমরা সোনাইর লগে যদি কোনো লিঙ্ক করতে চাই, তাহলে ইগুন দিয়া সোনাই কনস্টিটিউশন মাঝে আপনি যদি ধরিলাও আমরা আইসি তো আপনি একটা এমএলএ প্রত্যাশী হিসাবে 2026 ইলেকশনের মধ্যে খাড়া হইতে, যার কারণে আপনার লগে মিলাত আইছি। তাহলে ইগু যে আপনার অতটা অ্যাচিভমেন্ট আপনি তো ইউথর লাগিয়া স্টুডেন্টসর লাগিয়া কো, বা একটা স্টুডেন্ট যদি যখন আপনার নার্সিং কো বা ফার্মাসিস্ট কো বা যে কোনো নানান বা আপনার মেন্টাল হসপিটালও আপনার কইলাই বহুতটা আপনার আপনার যে জিনিসও কইছো, তো এইসব যে অলরেডি তো আপনার সমাজের লাগে বহুতটা কাম করিয়া গেছেন গিয়া। তো এখন যদি আপনি রাজনীতির মধ্যে যদি আপনি ফাও দিতে চান, তো এইসবের লগে রাজনীতির সঙ্গে যুগটা কিরকম দিবা? অ্যাকচুয়ালি তো আমার একটা বেস তো অলরেডি আছেও, কারণ হচ্ছে আমার 3টা ইনস্টিটিউশন রয়েছে, যেটা এনএম ইনস্টিটিউশন, এটা 2015 ইংরেজিতে আমি এস্টাবলিশমেন্ট করছি। আজকে 2015 থেকে 25 বছর অলরেডি 10 বছর হয়ে গেছে গিয়া। 10 বছরে আমার ইনস্টিটিউশন থেকে অনেক স্টুডেন্ট পাস করিয়া বাইরে হইয়া গেছে গিয়া, অলরেডি গভর্নমেন্ট জব পাইয়া আসছে। আমার স্টুডেন্ট শিলচর মেডিকেল কলেজে চাকরি করে, বিভিন্ন সিভিল হসপিটাল, গ্রামীণ হসপিটাল অলরেডি গভর্নমেন্ট জব করে, এবং যারা গভর্নমেন্ট জব পাইছে না প্রাইভেটও করে এনএম এবং জিএনএম 2018 থেকে আমি স্টার্ট করছি। 2018 এস্টাবলিশমেন্ট হয়েছে, তারপরে থেকে প্রতি বছর তারা পাস করিয়ে বাইরে যার অনেক জিএনএম স্টুডেন্ট আছে পাস করিয়ে বাইরে অলরেডি গভর্নমেন্ট চাকরি পাইয়া আছে। ফার্মাসি থেকে অনেক স্টুডেন্ট আছে ডিপ্লোমা ডি ফার্ম, যেটা ফার্মাসি ইনস্টিটিউট থেকে পাস করিয়ে তারা অলরেডি ফার্মাসি লাইসেন্স পাইছে, যেটা ফার্মাসি লাইসেন্স বাড়া দিলেও মাসে 12-13 টাকা পাওয়া যায়। এবং ফার্মাসিস্ট অনেক আছে ফার্মাসি লাইসেন্স দিয়ে নিজে ফার্মাসি করে, অনেক আছে ফার্মাসিস্ট হিসাবে গভর্নমেন্ট চাকরি পাইছে। এটাও গেল। তারপরে গিয়ে হয়েছে আমার যেটা মেন্টাল হোম। মেন্টাল হোম হয়েছে গিয়া যেটা রহিমর দোকানের দিকে ঢুকিয়া সৈদপুর পার্ট 1-এ। এটা 2018 থেকে আমি স্টার্ট করছি। 2018 থেকে স্টার্ট করার পরে গিয়া 2019 যেটা লকডাউন হয়েছে, লকডাউন আসার পরে যে তো প্রত্যেক মানুষ তো আমরা বাড়িয়ে করে ঢুকে গেছি গিয়া। এরকম লকডাউন হয়েছে যে রাস্তাঘাটে বাইরে হলে হয়তো পুলিশে অ্যারেস্ট করতে পারে, পুলিশে মারতেও পারে, কিন্তু পাগল যত মানুষ আছে, মেন্টালি ইল, মেন্টালি রিটায়ার্ড যত মানুষ আছে, তারা তো বাজার হাটে রয়েছে, বাজারও, রেলওয়ে স্টেশন, সদরঘাট ব্রিজর তলে যত রাস্তাঘাটে পাগল আছে তারা তো জায়গা তো রয়েছে, তারা তো কোনো ভাই গেছে না। তো আমি লকডাউনের প্রথম দিন থেকে লাগাইয়া লাস্টের দিন পর্যন্ত প্রতিদিন আমি প্রত্যেক পাগল ডে আমি খানি লিয়া দিছি। প্রতিদিন সন্ধ্যার সময় আমি প্যাকেট বানাইয়া খানি লিয়া যেতাম। তো প্রথম দিন খানি লিয়া বাইরে নিয়ে পরে আমার গাড়িটা পুলিশে ধরছেন যে এখন তো লকডাউন চলে, আর কোভিড-19 লকডাউন, কোনো গাড়িগুলা রোডও চলা নিষেধ, এটা ইয়ে করা হয়েছে, তোমার গাড়ি লিয়া বাড়ি। আমি দেখাইলাম বলে আমার গাড়ির প্যাকেট খানি আমি পাগলটা খানি লিয়া যেতাম।
তারপরে আমার গাড়ি চালা হইলো, সেকেন্ড দিনও সেম ধরা হইলো, 3 নম্বর ধরা। তারপরে পুলিশ ওটা জানলো যে 2959 এরকম একটা বেলেনো গাড়িয়ে ফাগলটা খানি বাটে। তার বাদে ডিসি অফিসে ডেইলি রিভিউ মিটিং হয় যে লকডাউনটা কিভাবে কন্ট্রোল করা যায়। মিটিং আমার কথা পুলিশে মেনশন করলা যে ওরম একটা গাড়ি আইয়া যে ফাগলটা খানি বাটই। ওই মিটিং হওয়া হইলো যে এই গাড়িরে পাস দেওয়া হইতো, যে আমরা ম্যাজিস্ট্রেট দিকে একটা পাস দেওয়া কি যাতে গাড়িরে কোনো পুলিশে বা কোনো কেউ না রাস্তা আটকায় আরি। তারপরে আমারে 2020 একটা গভর্নমেন্ট থেকে পাস দেওয়া হয়েছে এটা, হ্যাঁ, যে 24/7 আমার গাড়িটা রোডে চলতে পারবো। ফর রিজন হচ্ছে যে পাগল মানুষরে আমি খানি দেওয়ার লাগিয়া আমার গাড়িটা চলবো। তো যাই হোক, অনেক পুলিশরা অনেক সাহায্য করছে। একদিন সদরঘাট ব্রিজের তলে পুলিশের ডিউটি খতরা লকডাউনের টাইমে আমি খানি নিয়ে দিই। আর ওই সময় একজন সদর থানার আইও তাই কইলা যে আমার একটু সাহায্য করেন না, তাই চাউল ডাইল ইটা তাই লইয়া দিচ্ছেন, যে কইছেন ওগুলা আমারও তোরা শরীর করবা। যাই হোক, আলহামদুলিল্লাহ 1920 লকডাউন আমি পুরা পাগলটা খানি দিছি। তারপরে আমি একটা মেন্টাল হোম খুললাম সৈয়দপুর পার্ট 1, যেটা আজকের দিন পর্যন্ত চলিয়া যার। এখনো আমার এখানে টোটাল 45 জন বেনিফিশিয়ারি আজকের দিনও আছে। যে বেনিফিশিয়ারি গুলারে এই বছরে আমরা 2025 ইংরাজি তারিখ আমরা টোটাল 83 বেনিফিশিয়ারি আমরা রিসিভ করছি বিভিন্ন থানা তাকিয়া। যেমন আমরা থানায় নিয়ে দিছে উদারবন থানায় নিয়ে দিয়েছেন 6 জন, অরুণাচল আউটপোস্টে 3 জন, রাঙ্গিরখাড়ি আউটপোস্টে 7 জন, খাটিগড়া থেকে 5 জন, সোনাই থানা থেকে 2 জন, ন্যাশনাল হাইওয়ে থানা থেকে 2 জন, গুঙ্গুর থানা থেকে 1 জন, লক্ষ্মীপুর থানা থেকে 3 জন, করিমগঞ্জ থেকে 4 জন, জয়পুর থেকে 3 জন, শিলচর সদর থানা থেকে 3 জন, শিলচর রেলওয়ে স্টেশন থেকে 1 জন। এরকম বিভিন্ন থানা থেকে পুলিশক লিয়া নিয়ে আমরা পাগল হ্যান্ড ওভার করেন। আমরা রিসিভ করছি টোটাল 83 বেনিফিশিয়ারি। তার মধ্যে আমরা বালা করিয়া আমরা এখানে আওয়ার পরে আমরা ডক্টর দেখাইয়া মেডিসিন খাওয়াইয়া কাউন্সিলিং করিয়া তার বালা করছি। আমরা বালা করিয়া 38 জন বেনিফিশিয়ারি আমরা গার্জেন হ্যান্ড ওভার করছি এই বছর। এগুলোর মধ্যে কোনো কষ্ট লাগেনি না? কোনো কষ্ট লাগে না, ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্ট, টোটাল ফ্রি অফ কস্ট। ফ্যামিলি টুকানিও আপনার দায়িত্ব? আমার দায়িত্ব, আমার দায়িত্ব। অনেক বেনিফিশিয়ারি আবার বাদে তার চুল লম্বা, নখ লম্বা, উপাস কাপাস, হে আসলো কিন্তু কিছু কইতে পারে না, পুরা তার ডিপ্রেশনের কিছু বেলা থাকলেও হে তার রাস্তা গার্জেনটা ছাড়িয়ে দিছেন, তার যন্ত্রণা জানতে পারছেন না। ওই সময় রাস্তা থাকতে থাকতে হে গিয়া আরো ডিপ্রেশনও গেছে। হ্যাঁ, তারপরে গিয়া আমরা এখানে আনছি, আনার বাদে তারা সানটান করাইছি, চুল কাটিছি, তারে নখ কাটিছি, টাইমলি খানি দিছি, তারে মেডিসিন দিছি, মেডিসিন স্টার্ট করছি। স্টার্ট করার বাদে দেখা গেছে গিয়া 1 মাস 2 মাস 3 মাস পরে গিয়া একটু সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার বাদে তার বাড়ি ঘর অ্যাডজাস্ট করতে পারে, আমার বাড়ি ওই জায়গা। তারপরে আমরা গাড়ি দিয়ে নিয়ে তারে লইয়া গেলাম। যাওয়ার পরে গিয়া গার্জেন দেখা যায় তার বাড়ি ঘর আছে, গার্জেন আসুন, আমরা তারে গার্জেন হ্যান্ড ওভার করলাম। এইরকম এই বছর আমরা 38 জন বেনিফিশিয়ারি আমরা বালা করিয়া গার্জেন হ্যান্ড ওভার করছি, যেটা আমরা যে প্রুফ আছে গার্জেন হ্যান্ড ওভার করি, আমরা ফটো লইছি, গার্জেন আমরা রিসিভ করাইছি, যেটা আমরা কাছে তার এভিডেন্স আছে, প্রুফ আছে। আর এখন 45 জন বেনিফিশিয়ারি আছেন আমার মেন্টাল হোম। তার মধ্যে 5 জন বেনিফিশিয়ারি হইলে গিয়া বাংলাদেশ থেকে 5 জন মহিলা মানুষ কিভাবে তারা পাগল মানুষ বর্ডার পার হইয়া ইন্ডিয়া তাই গেছে গিয়া পুলিশে অ্যারেস্ট করিয়া পুলিশে ধরছেন ধরিয়া, এটা আমরা মেন্টাল হোমে রাখা হয়েছে। ডিটেনশন ক্যাম্পে রাখা হয়তো নিয়ম না, অ্যাকচুয়ালি এরা তো মেন্টালি মানুষ, মেন্টালি ইল, মেন্টালি রিটায়ার্ড, যার কারণে গিয়া তারারে আমার হোমে রাখা হয়েছে। মেন্টাল হোম তো শিলচরের মধ্যে একটাও আছে আমার, যার কারণে পুলিশে আনিয়া রাখছেন। 5 জন বাংলাদেশের মহিলা আছেন, আর 40 জন আমরা হাইলাকান্দির আছেন, করিমগঞ্জের আছেন, শিলচরও আছেন, আমরা ইন্ডিয়ার আসামর এবং ইন্ডিয়ার ভিতরে বিভিন্ন জায়গা 45 জন। তারা থাকা খাওয়া ঔষধপত্র টোটাল আমরা ফ্রি দিই, টোটাল ফ্রি দিয়া ইয়ার। এটা আমার অলরেডি 2018 থেকে চলিয়া 8 বছর হয়ে গেছে গিয়া। এটার মধ্যে বিভিন্ন কাহিনী আছে। সদরঘাট ব্রিজের তলে ডেলিভারি হয়েছে, এখন কো ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস তাই উঠে আনিয়ে আমরা কেন দিছইন। হ্যাঁ, আমরা এটারে পুরা বালা করছি, মা সুস্থ সবকিছু। তার বাদে গিয়া কদিন আগে রাঙ্গিরখাড়ি এসটিসি, যেটা কাউন্টার এসটিসি কাউন্টার, এখানে একজন পাগল লেডিজ মানুষ প্রেগনেন্ট হয়ে গেছেন গিয়া। ডেলিভারির 1 মাস আগে ধরা পড়ছে যে এই পাগল মেন্টালি ফিমেল পারসন প্রেগনেন্ট। তারা রাঙ্গিরখাড়ি থানা পুলিশ স্টেশন করছে, ইনফরমেশন দিয়েছে পাবলিকে। রাঙ্গিরখাড়ি পুলিশ স্টেশনে আমার এটা হ্যান্ড ওভার করছেন। আমরা 1 মাসের ভিতরে ডেলিভারি টাইম হয়েছে, মেডিকেল কলেজে অ্যাডমিশন দিছি, ডেলিভারি হয়েছে। আফটার ডেলিভারি
মানুষ পুরা বালা তাই কইছেন আমার বাড়ি সনবিল সনবিল একটা গাঁওর নাম কইছেন গার্জেনের নাম কইতে পারেন না আমরা মা এবং বাচ্চা আমরা অ্যাম্বুলেন্স দিয়া একজন লেডিস মানুষ লগে দিয়া আমরা এনজিওর মানুষ আমরা লগে গেছে গিয়া আমরা সনবিল গেছে সনবিল গিয়া গাঁত গিয়া ঢুকার বাদে আমরা দেখাইছি ও মানুষজনে চিনইনি অনেকে কইছে না তাই বাড়ি তো আরো ভিতরে ওরকম গিয়া 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 বহুত ভিতরে আমরা গেছি গিয়া আমরা দেখা গেছে কি তার বাড়িঘর সবকিছু আছে আমরা মা এবং বাচ্চা তারা হ্যান্ড ওভার করছি এরকম আরো বহুত আমরা কাছে আছে মানে আপনি মানে এক ধরনের ধরিল সমাজের কল্যাণের লাগে মানে আপনি প্রচুর দিন থেকে কাম করে যাইতা তাইলে মানে অত বালা এখন বর্তমানে কাম করে যারাই যখন আখটাও মানে আপনি পলিটিক্সে যে যাওয়ার একটা সিদ্ধান্ত নিলাই এই আইডিয়াটা আপনার মাথায় আইলো খান থেকে পলিটিক্সে যাওয়ার লাগে এটা হইছে গিয়া সমাজ সেবা করতে গিয়াও কিছু পলিটিক্যালি পাওয়ার লাগে ওকে যেমন হইলো গিয়া আমি আমার মেন্টাল হোম চালাইতে গিয়া আমি জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস আমি অ্যাপ্লিকেশন দিছি যে আমার মেন্টাল হোমও উইকলি একজন ডক্টর দেবাও যে ডক্টর এবং ফ্রি মেডিসিন দেবাও কারণ মেন্টালি ইল মেন্টালি রিটায়ার্ড মানুষ যারা পাগল মানুষ তারারে আমি ট্রিটমেন্ট করার দরকার আছে তারা তো আমার কেন আনি খালি তারা খাওয়াইলে হইতো না তারারে আমি ডক্টর দেখাইতে লাগবো ডক্টরি ট্রিটমেন্ট করতে লাগবো ট্রিটমেন্ট করে আমি পালা করতাম সেটা হইল আমার উদ্দেশ্য পালা করতে হইলে তারারে আমি মেডিকেল কলেজে নেওয়া সম্ভব হইতো না তারারে আমি আমার কেন ডাক্তার দিতে লাগবো আমি জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের আমি অ্যাপ্লিকেশন করছি যে আমার ডক্টর দেবাও তাই ডক্টর দিছই না বারে বারে তার লগে কন্ট্যাক্ট করছি ডক্টর দিছেন তাই কইছেন আমি ডক্টর দিতাম পারতাম না আমার ক্ষমতার বাইরা আমি পারতাম না আমার ডক্টর শর্টেজ আছে তারপরে গিয়ে আমি কেস করছি যেটা আমার কাছে রেকর্ড আছে আমি শিলচর কোর্টে আমি কেস করছি জয়েন্ট ডাইরেক্টর এগেইনস্টে জয়েন্ট ডাইরেক্টর এগেইনস্টে এটা কেস করছি কেস নাম্বার হইল গিয়া 528/2024 যখন এটা হইল গিয়া মফজিল হোসেন বড়িয়া আমার নাম ভার্সাস জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস জেল রোড কাসার আমি এটার কেস করছি জয়েন্ট ডাইরেক্টর অফ অনারেবল কোর্টে কইছি যে আমার এখানে উইকলি ডক্টর এবং ফ্রি মেডিসিন আমার লাগে আমি জয়েন্ট ডাইরেক্টরে অ্যাপ্লিকেশন করছি এটারে তাই অ্যাকসেপ্ট করছই না কোর্টে জয়েন্ট ডাইরেক্টরে তার উকিল দরিয়া কোর্টে কইছেন যে আমার এটা এখতিয়ারের ভিতরে না আমার পাওয়ারের ভিতরে না যদি হায়ার অথরিটি অর্ডার দেয় তাহলে আমি ডক্টর মেডিসিন দিতে পারবো কোর্টে তার পক্ষে রায় দিছে যেটা আমার ডিসপেপারে আইছে আমি গুয়াহাটিত গেছি দেখছি আমার আর ডিস্ট্রিক্টও কিছু হইতো না আমি গুয়াহাটিত গেছি গুয়াহাটিত গিয়া ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস আমি অ্যাপ্লিকেশন করছি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস আমি অ্যাপ্লিকেশন করছি এটা হইল গিয়া হেঙ্গাবাড়ি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস আমি অ্যাপ্লিকেশন করছি যে আমার কেন লেখছি আমি যে উইকলি ডক্টর ভিজিট এবং ফ্রি মেডিসিন ওই দেখুন উইকলি ডক্টর ভিজিট এন্ড ফ্রি মেডিসিন দিতে লাগবো আমার কেন ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসে আমারে অর্ডার দিছেন এটা জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস রে অর্ডার দিছেন যে তারারে উইকলি ডক্টর দাও এবং এটা হইল গিয়া ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস রে যে উইকলি ডক্টর দাও এবং মেডিসিন দাও জয়েন্ট ডাইরেক্টরে দুইজন ডক্টর দেওয়া অর্ডার দিছেন কেন তারপরে গিয়ে দেওয়া হয়েছে ডক্টর দীপঙ্কর চক্রবর্তী এবং শাশ্বতী দত্ত দুইজন অর্ডার দিয়েছেন যে উইকলি ডক্টর এবং ফ্রি মেডিসিন তারপরেও তারা আয় না তারা লগে বারে কন্ট্যাক্ট করা লাগে এখনো গতকালকে আমি কন্ট্যাক্ট করছি ডক্টর দীপঙ্কর চক্রবর্তী লগে ডাইরেক্টরের অর্ডার আছে আপনারা এখানে আইন না মান্থলি ভিজিট করেন উইকলি ভিজিট থেকে মান্থলি ভিজিট গেছে এখন মান্থলি থেকে এখন মানে 3 মাস পরে তারা আয় কোয়ার্টারলি আর এটা ফোন করিয়ে আনতে লাগে যাই হোক এগুলা পলিটিক্যালি আই যদি আমি এমএলএ হইতাম আমি জয়েন্ট ডাইরেক্টর কইলাম মানে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস কইলাম মানে মেডিকেলের প্রিন্সিপালটা কইলাম মানে আমার এখান ডক্টর দাও আমি এটার অ্যাসেম্বলিতে কোয়েশ্চন করলাম মানে যে আমার মেন্টালি ইল মেন্টালি রিটায়ার্ড পারসন এগুলার আননোন মানুষ তারা কেউ নাই এগুলা হোমো প্রত্যেকটা ডিস্ট্রিক্টও একটা মেন্টাল হোম করা হইতো এবং এটা গভর্নমেন্টেও যাতে এটার ফান্ড দেয় এবং ডক্টর দেওয়া হইতো মেডিসিন দেওয়া হইতো এটা প্র্যাকটিক্যাল ফিল্ড এগুলা কাজ আমি করি আর আমার এক্সপিরিয়েন্স আছে যেটা নিয়ে আমি ফাইট করি আর আমার কাছে বিভিন্ন রেকর্ড আছে যাই হোক এগুলা যদি আমি আজকে যদি পলিটিক্যালি পাওয়ার থাকতো তাহলে এগুলো আমি করা সম্ভব হইল না যার কারণে আমি কোর্টে গিয়েও ফেল হইয়া খাসার কোর্টে ডিস্ট্রিক্ট কোর্টে ফেল হয়েছি ডাইরেক্টর থেকে আমি অর্ডার আনিয়া ডাইরেক্টর অর্ডারও কাজ করেন না এখন বারে জয়েন্ট ডাইরেক্টর অফিসে যাইতে লাগে ডাইরেক্টর অফিসে যাইতে লাগে এই কারণে গিয়া পলিটিক্যালি আমি যেতে লাগছে আর এটা তো একটা হইল 2 নম্বর হইল গিয়া আমার যেগুলা কলেজ আছে কলেজ থেকে তো অনেক স্টুডেন্ট পাস করিয়া বাইরে গেছে অলরেডি গভর্নমেন্ট চাকরি পাইছে এবং এখনো পর্যন্ত আমরা শিলচর বা খাসার ডিস্ট্রিক্টর অনেক স্টুডেন্টরা আছে বাইরে গিয়ে পড়াশোনা করে যেটা বিএসসি নার্সিং জিএনএম
ফার্মাসি এগুলা তো আগে কে বাইরে করছেও, Yes. গুয়াহাটি, বেঙ্গালোর, মুম্বাই। কারণ আরো অরুণাচল আর কুম্বাই কুম্বাকার হ্যাঁ, শিলং বিলং কারণ দিয়া শিলচর করছে। মেডিকেল কলেজে দেখুন যেগুলা কোর্স তো আছে গভর্নমেন্টও তারা কমন এন্ট্রান্স এক্সাম দিয়া যারা পাওয়ার তো পাইলো, যারা মেডিকেল কলেজে যারা চান্স পাইলো না তারা প্রাইভেট পড়িতে হইলে তো কোন জায়গায় পড়িতো, বাইরে যাইতো। কারণ বরাকবেলিত এগুলা কোনো ইনস্টিটিউশনও নাই। রাইট। যেটা এনএম, জিএনএম, ফার্মাসি ইনস্টিটিউশন শিলচরের মাঝে প্রথম আমি আনছি। ওকে। শিলচর প্রথম ফার্মাসি ইনস্টিটিউট আমার। বিএসসি নার্সিং বরাকবেলিও যে প্রথম আমি আনি, আর যেটা জানুয়ারিতে আমি ওপেনিং করবো। 80% কাজ আগুয়াই গেছি, গভর্নমেন্ট যেটা পারমিশন লাগে বরাকবেলিও যে প্রথম আমি আনি। আর তো এগুলা প্রফেশনাল কোর্স যদি স্টুডেন্টে পড়াশোনা করে, যেদিন পড়া শেষ করবো পরের দিন থেকে চাকরি নকরি পাইব। হ্যাঁ গভর্নমেন্ট চাকরি পাও কোনা প্রাইভেট একটা হসপিটালে জব করিয়া হে তার জীবন বাঁচাইতে পারবো, একটা সোর্স অফ ইনকাম হে পাইব, তার ফ্যামিলি বাঁচাইতে পারবে, হে নিজে এস্টাবলিশমেন্ট হইতে পারবো। ওইটার লগে মেইনলি লগে এখন বেসি নার্সিং পর্যন্ত করা আমার লাগি সম্ভব হয়েছে। এখন আমার চিন্তাধারা হইল গিয়া একটা মেডিকেল কলেজ খুলিতাম, একটা ইউনিভার্সিটি খুলিতাম যেটা হেলথ রিলেটেড কোর্স থাকে। যেমন শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি আছে, যেটার মধ্যে বিএসসি নার্সিং, ডি ফার্ম, বি ফার্ম, এম ফার্ম, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং আপ টু এমবিবিএস পর্যন্ত আসাম এই শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি এগুলো কোর্সে কন্ট্রোল করে। প্রাইভেট কোনো ইউনিভার্সিটি হেলথ রিলেটেড এখন পর্যন্ত আসাম নাই, যেটা আমি সেই আর শিলচার মধ্যে খুলতাম। এবং আমার লাগি এগুলো জমিনও রেডি, 45 বিঘা জমিন আমার এক জায়গায় আমার পুরো রেডি আছে। ইউনিভার্সিটির লগে মেডিকেল কলেজ আমি এস্টাবলিশমেন্ট করতাম, যেটা এগুলা যদি করা হয়ে যায় তাহলে শিলচরের কোনো স্টুডেন্ট বাইরে পড়াশোনা লাগে যাওয়া লাগতো না, আপ টু এমবিবিএস পর্যন্ত এখানেও তারা পড়াশোনা সবকিছু করতে পারবো। এবং লগে কিতা হইব, বেকার সমস্যা সমাধান হইব। এগুলা এখনো দেখুন আমার 4টা কলেজ বা মেন্টাল হোম এগুলা চালাইতে গিয়া প্রায় 100 জনের উপরে আমার এমপ্লয়ি আছেন বর্তমানে। আজকে আমি 100 বেড হসপিটাল আমি জানুয়ারিতে ওপেনিং করবো, এখানেও আমি হিসাব করছি আরো 100 জনের উপরে আমার এমপ্লয়ি আমি এনগেজমেন্ট দিতাম পারবো। যদি একটা ইউনিভার্সিটি একটা মেডিকেল কলেজ করা সম্ভব হয় তাহলে 1000 এমপ্লয়ি আমি এনগেজমেন্ট দিতাম পারবো, হাজার এমপ্লয়ি হল। এদিকে এমপ্লয়ি মানুষ লাগে, বেকার মানুষ মেট্রিক হায়ার সেকেন্ডারি পাস করিয়া ঘুরে বেঙ্গালুর, মুম্বাই, হায়দ্রাবাদ সিকিউরিটি কাজ করে। আজকে এগুলা মানুষ আমরা কেন কাজ করতে পারবো? অলরেডি আমি দিয়া আনছি 100 জনের উপরে এনগেজমেন্ট, এবং জানুয়ারি থেকে আরো 100 উপরে দিব আমি এনগেজমেন্ট। হাজার বেকার সমস্যা সমাধান হইব, এবং আমরা স্টুডেন্টরাও বাইরে পড়াশোনা লাগে যাওয়া লাগতো না, এখানে এই প্রবলেমও সলভ হয়ে যাব গিয়া। ইগুন মানে আপনি ধরিলাও এখন যে এমএলএ যেটা আপনি খাড়া হইতে চায়, তাহলে আপনার পার্সোনাল প্রবলেম তো এগুন তো ঠিক আছে। যদি আপনি নির্বাচনের মধ্যে যদি নির্বাচিত হয়ে যান, যদি জিতে যান, তে তো বহুত ভালো কথা। তাইলে মানে আপনার এই প্রবলেমটা, কিন্তু মেইন মাত হয়েছে এই যেগুলা কাজ আপনার এখন যদি আপনি যদি খালাইতাই যদি তো আপনি শুনাইতেই খালাইতাই ধরিলাও। হ্যাঁ, সুনাইয়ের মাঝে চ্যালেঞ্জিং কিতা জিনিস আছে, আপনি যে সুনাইতে গিয়ে যদি খালাও তাইলে সুনাইয়ের মানুষে আপনার এখানে মানে অ্যাকসেপ্ট করতো আপনার হিসাবে? আমার হিসাবে তো আমার সোশ্যাল অ্যাক্টিভিটিজের উপরে আমার অ্যাকসেপ্ট করতো। কারণ দেখুন আজকের দিন পর্যন্ত এখন কোর এমএলএ পর্যন্ত দেখাইয়া দেন যে এমএলএ যতজন এমএলএ হইছেন যে কোন ধরনের সুনাই কনস্টিটিউয়েন্সির ভিতরে ওলা একটা বালা কাজ দেখাইয়া দেখবা দেন ও এমএলএ ওই জিনিসটা করছেন যে ডেটা থাকিয়া আমরা স্টুডেন্টে পড়াশোনা করিয়া প্রফেশনাল কোর্স করিয়া বাড়িয়া চাকরি নকরি পার বা গভর্নমেন্ট চাকরি না পাইলে প্রাইভেট করিয়া বাঁচতে পারে। ওলা একটা জিনিস এখন পর্যন্ত নাই, যেটা আমি করছি। এনএম, জিএনএম, ফার্মাসি এগুলা আমি করছি। আমি ব্যতীত আজকের দিন পর্যন্ত কোনো প্রফেশনাল কোর্সের কোনো ইনস্টিটিউশন সুনাই কনস্টিটিউয়েন্সির ভিতরে নাই। এনামূলক স্যারে একটা আইটিআই রে এস্টাবলিশমেন্ট করিয়া গেছলা, 2টা এমএলএ পিরিয়ড হইতে গেছে, কিন্তু তারা ওপেনিং করতে পারছেন না। আজকে যদি আইটিআইটা ওপেনিং হইতো, মাঝে এডিআরই এক্সাম গেছে, টেকনিক্যাল কোর্স আমরা স্টুডেন্ট এখানে পড়াশোনা করিয়া টেকনিক্যাল কোর্সে অ্যাপ্লাই করতে পারলাম অনেক, চাকরি নকরি ফাইলা অনেক এডিআরই। আমি আইটিআই আমি নিজেও একটা কাজে ওদিকে গেছিলাম, এখন তো পুরো জঙ্গল হয়ে গেছে জায়গাটা, মানে কোনো ধরনের কোনো এমনি গেট বেট আছে, দরজা বরজা আছে, কিন্তু সাইডে পুরা মানে জঙ্গলের মতো, মানে এই যে রিফিউজি ফাতা আর কিতাকিরি এগুলো আমি নিজেও দেখছি। কারণ আমার সুনাই কনস্টিটিউয়েন্সির ভিতরে প্রত্যেকটা ভিলেজ, প্রত্যেকটা গাঁৱত আমার স্টুডেন্ট আছেন, আমার কলেজ থেকে পাস করে গিয়ে অলরেডি গভর্নমেন্ট চাকরি নকরি পাইয়া আসছেন, অনেক আছেন। এলা কোনো গাঁও বাকি নাই। আমি তো এমএলএ ইলেকশন খেলাইবা লাগে আমি গাঁৱে গাঁৱে গিয়ে মিটিং উটিং করি, আর আমি যাই, আর আমি ইনশাল্লাহ প্রত্যেকটা গাঁও যাওয়ার বাদে দেখা যায় আমার ওয়েলকাম পত্রা, এ স্যার নি আপনি আগুয়া হয় স্টুডেন্ট নাই গার্জিয়ান বলে আপনারা তো আমরা আপনারা ভোট দেওয়া আমরা লাগি ফোর্স। এলাও মানুষে কইছে আপনি কোনো দল থেকে আগুয়া চান না, দল থেকে আইন আপনারা ভোট দেওয়া আমরা লাগি ফোর্স। কারণ হইল গিয়ে আমরা বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আপনি করিয়া দিতরা। হাজার হাজার বাচ্চা কাচ্চা আজকে যদি এগুলা কোর্স থাকতো না, এগুলা ইনস্টিটিউশন থাকতো না,
আমরা খানো যাইতাম আসলো এগুলা পড়াশোনা করিয়ে তারা লাইফে বানাইতে পারছে। তারপরে গিয়ে যে রাস্তায় ঘাটে যত ফাগল মানুষ থাকে, আজকে যদি আপনার বাড়ির সামনে ফাগল একজন মানুষ থাকেন, তার কাউ থাকে না, তারা যদি আপনি দরিয়া নিয়ে আমার কেন হ্যান্ড ওভার করেন, আপনার হুমো রাখেন, তারা 1-2 দিন লাগে না, তার লাইফ রিস্ক আমি লইতাম ফার্ম। আপনি যদি আজকে রাস্তার একজন পাগল যদি আমরা লোকাল শুনাই এমএলএ সাহেবরে কইন যে আপনার একজন পাগল আপনার সমঝাই দিলাম, আপনি 2টা দিন লাগে রাখেন, এমএলএ সাহেব রাখতে পারবানি? আমি তো চ্যালেঞ্জ দিই। আর আপনি যদি কইন একদিন লাগিয়া আপনি একজন পাগল সমঝইন, একদিন লাগিয়া তাই সমঝিতে পারতাম না, ইনশাআল্লাহ 10 জন পাগল আমার আপনি এখন হ্যান্ড ওভার করে দিন আমারে, তার লাইফ রিস্ক আমি লইমু, আমার তার মৌত পর্যন্ত তার রিস্ক আমি লইতাম পারব। তার বাদে আর একটা সমস্যা হইল গিয়া, এই তো মেন্টালি যত মানুষ পাগলা মানুষ তো সমস্যা সমাধান করলেছি, এটা আমরা একটা সমস্যা আমি সমাধান করছি। 2 নম্বর হইল গিয়া হ্যান্ডিক্যাপ্ট মানুষ যারা আছে আমরা প্রত্যেকটা গাঁওতে আমরা আছি না, হ্যান্ডিক্যাপ্ট স্কুল আজকের দিন পর্যন্ত শিলচর হ্যান্ডিক্যাপ্ট স্কুল নাই। প্রত্যেকটা গভর্নমেন্ট অ্যাডভাইজমেন্ট একটা হ্যান্ডিক্যাপ্ট কোটা থাকে চাকরি লাগি, পড়াশোনার ক্ষেত্রেও আইটিআই কইন, পলিটেকনিক্যাল হোক বা মেডিকেল কলেজে হোক বা প্রত্যেকটা এডুকেশনাল এডভাইজমেন্ট হোক, আপনার চাকরি নকরি এডভাইজমেন্ট হোক, তারা কিতা করে যে একটা হ্যান্ডিক্যাপ্ট কোটা রাখে। কিন্তু তারা যদি 10 পাস করে না, 12 পাস করে না, তারা যদি এলিজিবল থাকে না, তারা এটাতে অ্যাপ্লাই করতে পারতো না। তো হ্যান্ডিক্যাপ্ট স্কুল আলাদা, হ্যান্ডিক্যাপ্ট টিচার ফ্যাকাল্টি এগুলো আলাদা লাগে। এগুলো আজকের দিন পর্যন্ত কোনো হ্যান্ডিক্যাপ্ট স্কুল নাই, যেটা আমি এখন প্রথম স্টার্ট করি, জানুয়ারি থেকে স্টার্ট করবো। এখন আমার কনস্ট্রাকশনের কাজ চলে, ক্লাস 1 থেকে 7 পর্যন্ত এখন আমি পড়াইমু। 7 থেকে যারা 8ও যাইব, 9ও যাইব, তারপরে আস্তে আস্তে আমি 12 পর্যন্ত পড়াইমু। 12 পাস করার বাদে যদি গার্লস হয় তারে আমি নার্সও পড়াইমু, বয়েজ হইলে ফার্মাসি পড়াইমু, তারে আমি পুরা লাইফ বানাইয়া দিমু ইনশাআল্লাহ। এটা আমি স্টেপ লই লইছি। আপনি যেগু স্কুল খুলিবা হ্যান্ডিক্রাফটর লাগিয়া ধরি লও, হ্যান্ডিক্রাফট যেগুলো থাকে বেশিরভাগ মানে আপনার মা বাবার নজরও একটু মানে নিচে থাকে, কারণ একটা যদি ফিট থাকে একটা যদি আনফিট থাকে, তাহলে বেশিরভাগ মানে আনফিটটারে তোরা ইগনোর করা হয়ে যায়, যে তার যেসা বলে মানে আছে না এগু খাম কাজও তারে তোরা নর্মাল রাখা হয়, তারপরে টাকা পয়সা নিয়ে হলো যেসা বলে অন্য জ্ঞানে খাওয়াই দিব কইয়া, এই জিনিসটা আপনি খুব ভালো জিনিস। কিন্তু প্রশ্ন হইছে আপনি যদি তাহলে ক্লাস 7 পর্যন্ত পড়াইবা, তারপরে আপনি করে যে ফার্দার স্টাডিজ যেগুলা, এগুন তোর খরচ কিরকম যাইব আপনার হিসাবে? আমি ফ্রি অফ কস্ট পড়াইব। আমি খরচ কি লাইব আমি যেমন এখন আমি মেন্টাল মানুষ যারা আছে আমি ফ্রি অফ কস্ট করি, আর তার কাছে কোনো পয়সা, তারা গার্জিয়ানও তো নাই, খেও নাই, পয়সা কইতে কি লইতাম, ফ্রি অফ কস্ট করাই। আর সেই আমি হ্যান্ডিক্যাপ্ট স্কুল আমি ফ্রি অফ কস্ট পড়াই। তারা হোস্টেল থাকবো, গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল, যেটা আমার সোর্স অফ ইনকাম থাকি আমি এগুলা খরচ করিয়া যাই। এবং এখন মেন্টাল হোম প্রায় সময় দেখা যায় অনেক মানুষ ইয়া খানি দেন, কারোর বার্থডে আছে, কারোর বার্থডে, ছেলের বার্থডে, মেয়ের বার্থডে, বা কারোর মা বাবার শ্রাদ্ধ, কারোর বিয়া, অত আজকে একজনের চিন্নি করে, হ্যাঁ এই আউলিয়া বাজারে কেন আমার ফোন করছেন যে আমি চিন্নি তারা রাত্রের খানিটা আমি দিব, ভাত এবং তরকারি এগুলা ফাটাই দিলেই মু। আপনারা কতজন মানুষ আছে বলে 45 বেনিফিশিয়ারি আছে বলে 45 জন খানি আপনারা রাত্রে বানাইবা না, আমি দিলাই মু। এরকম আরম্ভ হয়েছে। এখন তো দেখা যায় প্রায় মানুষেও আমরা এখানে আইয়া মাঝে একদিন বাঘপুরি সাবর ছেলে আইলা, মোল্লা সাবির আহমদ সাহেব, তাই নাইছেন, তাই নাই খান দিচ্ছেন দেখিয়া আমার কইলা আমি তো এগুলা আরো আগে এই জায়গা তাইতাম আসলো, হ্যাঁ আমি তো বহুত ফরে আইছি। তাই কচুরি বিস্কুট এগুলা তাই বাটিয়া দিয়া গেছেন এবং 1000 টাকা দিয়া গেছেন যে তারা মুরগি আনি একদিন খাওয়াইবা। তাই সব আমার মেন্টালি যত মানুষ আছে তারা লইয়া দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ তারারে বালা করুক। তাই দেখি অবাক হয়ে গেছেন গিয়া, কইছেন এগুলা এই জায়গা তো আমি আরো আগে আইতাম আসলো। আর আমার লাগেও দোয়া করছেন যে আপনি অত বালা জিনিসপত্র অত সুন্দরভাবে এগুলো পরিচালনা করা, আমার নিজের জায়গা নিজের গরু বানাইছি, আপনারা ভিজিট করবা, গেলে দেখবা মেল ওয়ার্ড আলাদা, ফিমেল ওয়ার্ড আলাদা, এবং সামনে বড় একটা উঠানো আছে, ফুলের বাগান উগান আছে, তারা আটা ফিরার লাগিয়া সুন্দর একটা পরিবেশ আছে, ইনভার্টার আছে, সিসি ক্যামেরা আছে, সম্পূর্ণ সুন্দরভাবে চলে। আপনার গোফ হিসাবে মানে আমার একটা প্রশ্ন করতে লাগে, কারণ দর্শক ওই জিনিসটা আমার জিগাইব, আপনার অতটা খারবার আছে ধরিল আপনি মানে যখন ফ্রি অফ কস্ট যখন করায়, কিন্তু দর্শকরা যদি আপনি আপনার সোর্স অফ ইনকাম যদি কোন জায়গা থেকে মানে আপনি ইনকাম করেন ওগুলো যদি আপনি জানাইতে পারেন তাইলে। আমার তো ইনকাম হইল গিয়ে আমার 3টা ইনস্টিটিউশন আছে, এগুলো তো আমি ফিজ লই। তারা হোস্টেল আছে, হোস্টেল ফিজ লই, যেমন আমি হোস্টেল ফিজ লই 4000 টাকা। দেখুন আজকে আমার একটা বাইক নাই বদরপুর একটা কলেজে পড়ে 7000 টাকা ফিজ লই, ছোট বাচ্চা 5 বছরের বাচ্চা, হ্যাঁ আমার এখানে হোস্টেল ফিজ লই 4000 টাকা, তার মধ্যেও আমার ইনকাম হয়।
কারণ আমি এটা ইনকামের লাগে করি না, আমার বাচ্চা কাচ্চা পড়ি দাও সোশ্যাল সার্ভিস হইতো প্লাস Social- আপনারও ইনকাম পরিবারও চলতো। আমার পরিবার চলতো, তোরা পয়সা বাঁচিত। এইগুলাতে কি আছে, এটা হোস্টেল ফিজ লই, আমি কোর্সিস থেকে তারা ইউনিফর্ম দেওয়া হয়, বই দেওয়া হয়, টিউশন দেওয়া হয়, তারারে হোস্টেল ফিজ থেকে তারা টাকা খাওয়া সবকিছু দেওয়া হয়। তারপরে একটা ইনকাম অন্যান্য আমার, সেই ইনকামটা কি আমি তারারে যেটা ইনকাম আমার এটা থেকে আমার পাগল মানুষ যারা তারারে সম্পূর্ণ খাওয়া খরচ সবকিছু দেই, আর আমি বা হ্যান্ডিক্যাপ স্কুল কুলিয়ার এবং আরো বিভিন্ন সামাজিক কাজের লগে আমি এগুলো আমি খরচ করি। আপনি ওগুলা অতটা যে কাম করার লাগে এখন যখন মানে একটা আপনি যদি লইলিছেন একটা মানে একটা যদি লইলিছ তাইলে মানে জিনিসটা আপনার কোনো পলিটিক্যাল আগের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে না, আপনি অত কনফিডেন্টলি করে আপনি সোনাইয়ের মাঝে খেলাই দিতে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আসেনি না, আপনি নতুন ভাবে বানানিত লাগছেন এখন বর্তমানে? না, আমি পলিটিক্যালি কোনো ব্যাকগ্রাউন্ড নাই আমার, আমি তো অরিজিনাল কংগ্রেসি মানুষ। ওকে, কংগ্রেসি মানুষ ওরকম, যেমন আমার বয়স 38 বছর চলে, 38 বছরও আমি যা ভোট দিছি কংগ্রেসও দিছি। ওকে, এবং আমি প্রত্যেকটা ইলেকশনের টাইমে, যেমন এমএলএ ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, এমপি ইলেকশন, এগুলো ইলেকশনের সময় আমি ক্যান্ডিডেটকে সাপোর্ট করি না, আমি দল কিভাবে আগবাড়িয়ে যাইতো প্রত্যেকটা সিটে আমার কংগ্রেস জিতিত কিভাবে আমি পকেট থেকে পয়সা খরচ করি। এবং আমার সোশ্যাল মিডিয়াতে আমি বুট ফর কংগ্রেস কইয়া আমি আমার সোশ্যাল মিডিয়া দেই, আমার বা যে কংগ্রেসের রাহুল গান্ধী হোক সোনিয়া গান্ধী তারা স্পিচ গুলারে আমি শেয়ার করি, মানে কংগ্রেসকে সাপোর্ট করিয়া যাই। শুধু আমি না, আমি আর লাগের এটা আমার বাবাও কংগ্রেস করছেন, আমার ভাই আমার বোন প্রত্যেক কংগ্রেস সংগঠনের লগে এখনো জড়িত আছেন, মালাওয়ালা ডেজিগনেশনও আছেন, বা তারা কংগ্রেসের লগে সব জিনিস জড়িত আছেন। আর আমি বোধহয় কংগ্রেসি আমার ব্লাডের লগে সম্পর্ক অতটুকু বালা ভাই আর। তো আমি পলিটিক্যালি কোনো ইলেকশন এখন পর্যন্ত ফেস করছি না আমি, কিন্তু আমি কংগ্রেস দল সাপোর্ট করি, আর কংগ্রেস দলের লগে আমি দল আছি, আমি দলে সাপোর্ট করিয়া যাই। রাইট রাইট। আচ্ছা আপনি কমপ্লিট করতেন না, আমি জানিতাম না। আচ্ছা আমার কথা হলো আপনি যখন কংগ্রেস, তো ঠিক আছে বাই ব্লাড কংগ্রেস তো বহুত মানুষ আছে, কিন্তু বাই ওয়ার্ক কংগ্রেস মানে যারা আগে থেকে যে কংগ্রেসের লাগে, যেমন মন্ডল খো বা আপনার ব্লক লেভেল খো বা যে কোনো যে আগে থেকে কংগ্রেসের লাগে কাম করিয়া আর আজ থেকে 10 বছর 20 বছর থেকে যারা কাম করি, আর এর মধ্যে বহুত জনের টিকেটের দাবিদার এখন বর্তমানে শোনাইত আছে, কিন্তু আপনিও জানবা তো এরারে আপনি ফিসে কিলা ফেলাইবা যে আপনি টিকেটের দাবিদার, আপনি অত স্ট্রং হিসাবে যদি আপনি যদি টিকেট যদি ফাইলাও তে ফাইবা এগু মানে তারারে ফিসে ফেলাই আপনি কিরকম ফাইবা, যদি ফাও না তে আপনি কিতা এমএলএ তারপরে নির্দল খেলাইবা না? প্রথম কথা হইল গিয়া ব্লক কংগ্রেস আসেন বা বিভিন্ন পদ আসেন, আপনি কইছেন কংগ্রেসর, রাইট, কংগ্রেসর পদ আসেন ঠিক আছে, তারা অ্যাক্টিভিটিস কিতা আছে কংগ্রেসের পদ তাকিয়া আমরা সোনাই কনস্টিটুয়েন্সির মানুষের লাগে কিতা করছেন, যদি কিছু করিয়া তখন শো করুক, যেটা আমি আজকে শো করছি আপনার কাছে। আমি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আসাম প্রদেশ কংগ্রেস কমিটি মাইনরিটি ডিপার্টমেন্টর, এটা আমি শো করিয়া না, পদ আমার লাগে বড় না, আমি মেইনলি হয়েছে গিয়া আমি পাবলিকের লাগে কিতা করছি, আমি মানুষের লাগিয়া আমি আমার পাগলাখানা আছে, মেন্টাল রুম আছে, এখন যাইন 45 বেনিফিশিয়ারি দেখাইতাম পাগল সেবা চলে সৈয়দপুর পার্ট 1, আমার 4টা কলেজ আছে, হোস্টেল আছে, হোস্টেল আমার 400 ছাত্র ছাত্রা, আমার এখান থেকে এভরি ইয়ার হাজার হাজার শো স্টুডেন্ট পাস করে গিয়ে গভর্নমেন্ট চাকরি করে পাইয়া আছে, অন রেকর্ড প্রুফ আছে আমার কাছে। এটা হইল আমি সার্ভিস দিছি পাবলিক রে। কংগ্রেসের পদে থাকে কিতা করছেন তারা কর্ম তারা শো করুক, আমি ওটা চ্যালেঞ্জ দিই আর যেত ক্যান্ডিডেট হল ফিল্টো আসেন নামছেন খেলাইবা লাগিয়া ইলেকশন ভোট খেলাইতা সোনাই কনস্টিটুয়েন্সি থেকে টিকেটের দাবিদার, আপনারা সোনাই কনস্টিটুয়েন্সির মানুষের লাগে কিতা করছেন ওই জিনিসটা। যেমন আমি মেন্টাল হোম খুলেছি, যেটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার বাদে প্রথম মেন্টাল হোম শিলচর মাঝে আমি করছি, এর আগে এটা ছিল না। ফার্মাসি ইনস্টিটিউট প্রথম আমি করছি, বিএসসি নার্সিং কলেজ প্রথম আমি করি, আর এগুলা এর আগে আইছে না, প্রথম আমি করি, আর জিএনএম স্কুল প্রথম আমি করছি। এগুলা দুই একটা কাজ করু করে দিয়ে আমি কংগ্রেস ওইয়া আমি মানুষের লাগে অকনায়ন করছি। দল কেতালেই করেন, পলিটিক্স কেতালেই করেন, মানুষের সেবা করার লাগে ওই জিনিসটা জানি, মানুষের সেবা করার লাগে, মানুষের সেবা কিতা করছেন আজকে ওলা মিডিয়া শো করুক, আমি যেটা শো করছি ওপেনলি ডকুমেন্ট দিয়া এভিডেন্স দিয়া আমার সামনে যেটা ডকুমেন্ট রাখছি, ডকুমেন্ট দিয়া বলে আমি ও কাজ করছি, আমি কংগ্রেসের ফটো আসলাম কংগ্রেস থেকে, আমি এইগুলা কাজ করছি সোনাই কনস্টিটুয়েন্সি মানুষের লাগে শো করুক কার কিতা অ্যাক্টিভিটিস আছে। ওপেন চ্যালেঞ্জ, আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাজপুর রানিং এমএলএ পর্যন্ত আপনারা সারা ক্যান্ডিডেট সকল বকুয়া আর আমার এক জায়গায় বইবা, যদি সবার থেকে অ্যাক্টিভিটিস বেশি থাকে কংগ্রেসে আমার টিকিট দিব, আর আমার থেকে যদি অন্য কারো যদি অ্যাক্টিভিটিস বেশি থাকে আমি তার লগে থাকবো, আমি ভোট খেলাইতাম না, বাদ দিলাম না। এগুলোর মাঝে মানে প্রশ্নটা হইল গিয়া পাবলিক রিলেশন এবং অ্যাক্টিভিটিস আমি কইছি। রাইট রাইট রাইট, এটা অ্যাক্টিভিটিসের দরকার আছে। আপনি যদি দুই ধরনের মানে পলিটিক্সের মাঝে দুই সাইড লাগে, কিন্তু
আপনার কাছে সোশ্যালি আপনি স্ট্রং আছেন, তারপরে আপনি কিন্তু এর আগে অতটা মানে পাবলিকর সঙ্গে রিলেশন এখন আপনার কি রকম যার ওটাও মানে প্রশ্নটা হইল গিয়ে। আর আপনি যদি টিকিট যদি কংগ্রেস যদি আপনারে দেয় না, তারপরেও কিন্তু আপনি সোনাই থেকে এমএলএ খেলাইবানি এজ নির্দল বা কোনো অন্য দল লইয়া? না, আমি নির্দল খেলাইতাম না। আমি সোনাই থেকে যদি কংগ্রেসের টিকিট পাই তাহলে কংগ্রেস দল থেকে খেলাইমু, আর না হয় আমি ইলেকশন খেলাইতাম না। এটা আমার প্রথম থেকেও কথা, আমি নির্দল খেলাইতাম না ইলেকশন। নির্দল খেলাইতে না, যে টিকিট পাইবো আমি তার লগে থাকো। ওকে, আচ্ছা আর একটা প্রশ্ন হইল গিয়ে, যদি আপনি টিকিট ফাইলিছেন ধরি লাও আর আপনি যদি এমএলএ বনিও যায়, বনিবার পরে আপনার মানে ভিজন ফার্স্ট 100 দিন বা ফার্স্ট 4 মাস 3 মাসের আপনার ভিজনটা কিটা শোনাই লাগে? আপনি 100 দিনের ভিতরে কিটা একটা মানে এমন পরিবর্তন করতে হয় যাতে পাবলিকে হইতো না আমরা এই বেটারে ভোট দিয়া পালা কাম করছি? আমি এমএলএ যদি আল্লাহ পাস করাই আমারে, প্রথম কাজ হইব গিয়া আমি একটা হেলথ রিলেটেড ইউনিভার্সিটির ঈশান দিব প্রথম দিন। ইনশাআল্লাহ এমএলএ যেদিন রিটার্ন করবো পরের দিন আমি ঈশান দিব, আমার জমিন রেডি আছে। 2 নম্বরে মেডিকেল কলেজের ঈশান দিব, ইউনিভার্সিটির লগে মেডিকেল কলেজ থাকবো। এটা করা সম্ভব আমরার পক্ষে, এটা অসম্ভব কিছু না। আমরা বরাকবিলির মেহবুবুল হক স্যার তার বাড়ি করিমগঞ্জ ফাতেরকান্দিত, তাই ফাতেরকান্দির দিকে গিয়া মেঘালয় গিয়া যেটা রিস্ট ইউনিভার্সিটি খুলিছেন ইউএসটিএম, যেটা নর্থ ইস্টের মাঝে অত বড় ইউনিভার্সিটি নাই। আর যারা ইউএসটিএম গেছেন কইতে পারবা ইউএসটিএম ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ তার বাড়ি কোন জায়গা? তার বাড়ি তো বরাকবিলিত, তার বাড়ি তো ফাতেরকান্দিত। তাই ফাতেরকান্দি থেকে গিয়া তাই যদি মেঘালয় অত বড় একটা এস্টাবলিশমেন্ট করতে পারছেন, তাহলে আমরা আসাম করা কি অসম্ভব? কি এটা তো সম্ভব, সম্ভবের ভিতরে। যার কারণে আমার এমএলএ আর সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ যেদিন ফার্স্ট করবো পরের দিন আমার এটা থাকবো ফার্স্ট মকসুদ থাকবো ওটাও একটা ইউনিভার্সিটি সোনাই কনস্টিটিউয়েন্সির ভিতরে বইতাম, যেটা হেলথ রিলেটেড সব কোর্স থাকতো, এনএম, জিএনএম, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং এবং নার্সিং উপরে পিএইচডি পর্যন্ত, ডি ফার্ম, বি ফার্ম, এম ফার্ম, ফার্মাসির উপরে পিএইচডি, এমবিবিএস, এমডি, ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্যারামেডিক্যাল, আইসিইউ, ওটি টেকনিশিয়ান, হেলথ রিলেটেড অনেক ধরনের কোর্স আছে। প্রত্যেকটা কোর্স আমার ইউনিভার্সিটির মধ্যে থাকতো এবং এগুলা সায়েন্স রিলেটেড কোর্স। 12 পাস করিয়া এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পাস করা বাদে স্টুডেন্টরা যাতে এখানে পড়াশোনা করতে পারে। তো প্রাইভেটলি হয়ে গেছে। বর্তমানে যদি আপনি বনি যান ধরিল সোনাইর মধ্যে, তাহলে বর্তমানে তো হেলথ সার্ভিস আছে আমরা, যেমন পাবলিক হেলথ সেন্টার, মানে ছোটগুলা যে গাঁৱে গাঁৱে যেগুলা আছে, এগুলার মানে ইমপ্রুভ করার লাগে আপনার কাছে কোনো এগুলো তো ইমপ্রুভ করার লাগে তো এক্সপেরিয়েন্স আমার থেকে বেশি অন্য ক্যান্ডিডেট গুলো এর লাগে আমি আপনারে প্রশ্নটা থাকতো না। কিতা লাগে আমি অলরেডি একটা হসপিটাল চালাই আর লগে স্কুলের বিষয় যদি যেগুলো সরকারি স্কুল যেরকম চলে, হসপিটাল এবং নার্সিং এর স্কুল সম্বন্ধে এটা থেকে বেশি আমার থেকে এক্সপেরিয়েন্স আলা বেশি শোনায় কোনো ক্যান্ডিডেট নাই। আমি ওপেন চ্যালেঞ্জ দিই। আর কিতা কারণে একটা ভিলেজ যেমন সোনাবাড়িঘাট হসপিটাল, একটা কমিউনিটি হল যেটা হসপিটাল, যেটা হসপিটালের মধ্যে বিভিন্ন জিনিস আছে, যেমন এটার মধ্যে রোস্টার থাকে, নার্স কতজন আছে, এনএম না জিএনএম, তারা ডিউটি রোস্টার আছে। এটা আমি হসপিটাল চালাইতে গিয়া এগুলো আমি জানি। আমার হসপিটাল আছে, একজন মর্নিং ডিউটি খেয়ে করে, ইভিনিং ডিউটি, নাইট ডিউটি, এনএম না জিএনএম, তার বাদে বিভিন্ন মেডিসিন আছে, বিভিন্ন ওয়ার্ড আছে, বিভিন্ন কেমিক্যাল আছে, এগুলা হসপিটাল আমার নিজস্ব হসপিটাল থাকায় আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। প্রত্যেকটা কমিউনিটি হসপিটালে আমি কিভাবে চালাইন লাগে আমি নিজে দেখবো, আমি নিজে চালাইমু এবং যেটা অপূরণ আছে এগুলা এটা প্রথম কাজ আমার। কারণ এটা আমার হেলথ, শিক্ষা এবং যারা বেকার সমস্যা এটার আমি সমাধান করতাম, এটা ওই মেইন মিশন আমার। তাইলে মানে আপনি সোনাইর যুবক বা যুবতী যেগুলো ইউথ এবং ফাস্ট ভোটার্স যারা আছে তারারে আপনার মেসেজ কিটা দিবাই, মানে যে ওদের মানে ফিউচার লাগে, মানে আপনার মানে বুট খেনে দিত যারা ফাস্ট ভোটার্স খেনে বুট দিত আপনারে? আমার তো বুট দিত তারা যদি ভবিষ্যৎ বানাইতো এত বুট আমারও তারা দিত। কারণ তারা হায়ার সেকেন্ডারি পাস করা বাদে যদি তারা লাইফ তো অনুশেষ মনে করবো না, হায়ার সেকেন্ডারি পাস করা বাদে গিয়ে তারা যদি কোনো প্রফেশনাল কোনো কোর্স করতে হয় তাহলে আমি লাগবো। কারণ অলরেডি আমার 3টা ইনস্টিটিউশন আমি এস্টাবলিশমেন্ট করে লিয়েছি অলরেডি, ফুললি গভর্নমেন্ট রিকগনাইজ। আজ তারা হায়ার সেকেন্ডারি পাস করিয়া এখনো আইলে তারা জয়েন করতে পারবো। আর্টসও পড়ুক, আর্টসে আইজ এনএম, জিএনএম, আর্টসও পড়িতে পারে। আর্টস নিয়ে হায়ার সেকেন্ডারি পাস করিয়া আইলে এনএম করতে পারে, জিএনএম করতে পারে, বয়েজ এবং গার্লস, যেটা জিএনএমও এখন বয়সও করতে পারে। আমার অনেক ছাত্ররা আছে সোনাই কনস্টিটিউয়েন্সির ভিতরে, আমার এখান থেকে পাস করে গিয়ে অলরেডি গভর্নমেন্ট চাকরি নকরি পাইছেন। ছেলেরা আছে নার্সিং করতে পারে, বিএসসি নার্সিং ছেলেরা করতে পারে। এখন তারা হায়ার সেকেন্ডারি পাস করা বাদে তারা তো মেইন হইল গিয়া তারা যদি লাইফ মানে পড়াশোনার ক্ষেত্রে হোক বা তার খাবো লাগার লাগিয়া তার তো লাগে আমিও মেইন। আমি যদি এমএলএ না হই
তাহলেও আমার এখানে আমি অনেক হাজার হাজার স্টুডেন্ট আমার এখানে পড়াশোনা অলরেডি তো আপনি করিয়া যাই আর Yes. এমপ্লয়িও আছেন এবং পড়াশোনা লাগে এই বছর কত স্টুডেন্ট আমি ফ্রি অফ এডমিশন দিছি ফ্রি অফ কস্ট এডমিশন দিছি আমি হায়ার সেকেন্ডারি পাস করে একটা মেয়ে আছে যেমন তাই এনএমও পড়িত এনএমও আমরা ফিজ লই যেমন 1,00,000 টাকা তার কাছে 1,00,000 টাকা দেওয়ার কোনো ক্ষমতা নাই তাই ফ্রি অফ কস্ট এডমিশন দিছি তাই হায়ার সেকেন্ডারি পাস তাই এডমিশন লওয়ার এলিজিবল আছে আমি দেখি আর কিন্তু তাইর কাছে ফাইন্যান্সিয়াল প্রবলেম কিছু দিছি যেমন বাবা এমপ্লয় আরো বাচ্চা কাচ্চা আছেন পয়সা দিয়ে পড়াইতে পারতা না তাই এডুকেশন লোন লইয়া পড়াই আর যেটা তাই পড়িয়া পাস করার বাদে গিয়া তাই নিজে তাই লোনটা রিকভারি করতো সেরো আছে পার্সেন্টেজ বালা হে স্কলারশিপ পাইবো স্কলারশিপ পাইয়া হে আমার ফিজটা দিতে পারবো এরকম বিভিন্ন লাইনে বিভিন্ন স্টুডেন্ট আমি পড়াইয়া যাই আর গুড এগুলো তো বহুত ভালো কাম করতে তে মানে আপনার জিগে বর্তমানে আমরা সোনাই সমষ্টির মধ্যে মানে এই যে রাস্তাঘাট বা ইলেকট্রিসিটি হোক বা আমরা কারেন্টের বিষয়েও যে সমস্যা তো বহুত আছে তে ওগুলার সমাধান আপনি কি রকম করবেন এগুলা তো ইনশাআল্লাহ রাস্তাঘাট তো অনেক তো ওইও গেছে রাস্তাঘাট ন্যাশনাল হাইওয়ে সুন্দর ন্যাশনাল হাইওয়ে লাগে না আমরা যেটা পিএইচই রাস্তা যেগুলা বনে বা গ্রাম বস্তির মধ্যে যেগুলা ছোট ছোট রাস্তা আছে এগুলা তো আপনার মানে একটা আছে না নি পিএইচই যেগুলা মানে স্মল স্মল রোড যেগুলা আছে ওগুলা ইমপ্রুভমেন্টের লাগিয়া এজ আপনি এমএলএ যদি বনি যান তে কি রকম মানে এগুন তোরে ইমপ্রুভ করবে এগুলা তো প্রথম কাজ করতেও লাগবে এখন রাস্তাঘাট খুব দরকার অনেক রাস্তা আমি দেখি এখন আমি নোট করিয়া আনছি অনেক রাস্তা আছে দেখা গেছে কি এখন পর্যন্ত মানুষ চলাচলের বহুত অসুবিধা এগুলা আমি নোট করিয়া আনছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার এমএলএ বানায় এগুলা যদি পিডব্লিউডি ডিপার্টমেন্টের আন্ডারে থাকে পিডব্লিউডি আমি প্রজেক্ট প্রপোজাল বানাইয়া প্রজেক্ট আমি নিজেও বানাইতাম পারি প্রজেক্ট প্রপোজাল বানাইয়া ডিপিআর বানাইয়া কিভাবে রাস্তার কনস্ট্রাকশন করা যায় প্রত্যেকটা গাঁওরে এইটা রাস্তারে আমি ডেভেলপ করার চেষ্টা করবো এটা তো আমার মিশন থাকবো ইনশাআল্লাহ মানে আপনার মতে এখন আপনি যখন এজ এমএলএ ক্যান্ডিডেট খাড়া হইতরা তাহলে ইউথর মানে মেইন প্রবলেমটা আপনার কিতা লাগে যে ইউথর তো মেইন প্রবলেম যেটা হইতো বর্তমান এমএলএ যেগু আছে এগু তো এআইইউডিএফ এন্ড কংগ্রেসের সঙ্গে কোলে বাসলো এগু সেকেন্ডারি কথা এখন তো বর্তমানে কোলাবোরেশন তো হইতো না তাইলে মানে এখন যদি তাইনো তো আবার দাঁড়াইবা জানি খোঁজেন তান তো একটা কোর ভোটার আছে বা অন্য দলেরও আরো আছে যেমন আপনার তৃণমূলও আইতো পারে তারপরে আপনার আম আদমি পার্টিও বর্তমানে একটা হাওয়া তো বোঝা যায় এখন আইবো কি আইতো না এটা তো জানা যায় না তাইলে আপনার যে ইউথ যেগুলা যে ইউথের কিতা প্রবলেম মানে আপনি মেইনলি যে মেনশন করিয়া তারার মানে কিরকম হইব মানে বুট আপনার মানে আপনার কাছে বুট দেওয়াইবার লাগে মানে আমার দেখুন ট্রিকটা কিটা হইব আমার তো এখনো আমি ইনশাআল্লাহ তো কংগ্রেস দল থেকে খেলাইতাম কংগ্রেসের টিকিট না পাইলে আমি তো কইছি বুট খেলাইতাম না আমি ভিলেজ এরিয়া আমার যেটা গরুয়া মিটিং যাবার বাদে আমার তো বহু প্রত্যেকটা মিটিং আমার হওয়া হয়েছে আমার স্পিচ শোনার পরে বা আমার অ্যাক্টিভিটি শোনার পরে বা আমার এখানে অনেক মানুষ আইসেন আমার মেন্টাল হোম আইয়া ভিজিট করছেন করিয়া যাওয়ার পরে তারা কইছে যে আপনি যদি কংগ্রেসের টিকিট নাও পাই আপনি নির্দল যদি ভোট খেলাই না আপনারা আমরা ভোট দিব ইলা হাজার হাজার স্টুডেন্টরা আছে যারা 12 পাস করিয়া এই বছর প্রথম ভোট দিত বা দ্বিতীয়বার ভোট দিত অনেক ছেলেরা অনেক মেয়েরা আছে তারা কইছে আমারে ভোট দিব আপনি যদি নির্দল হয় আমি ভোট দিব আমি যদি নির্দল ভোট খেলাই ইনশাআল্লাহ বাকি যে আপনারা কইতরা কংগ্রেস দল বা কিছু ক্যান্ডিডেট হল থেকে আমি বেশি ভোট পাইম ইনশাআল্লাহ কিন্তু আমি নির্দল থেকে খেলাইতাম না আমার এই সময়ও নাই আর এটা ইও নাই যদি আমার দলে আমার সাপোর্ট করে দলে যদি মনে করে আমি এলিজিবল আমার টিকিট দেয় তাহলে আমি কংগ্রেস থেকে খেলাইমু আচ্ছা মানে যেগুলো প্রশ্ন জিজ্ঞেসি ওগুলোর মধ্যে মানে আপনি আপনার বিজনেসের বিষয় বহুতটা কথা কইছো তে মানে এই যে বিজনেস বিষয় নিয়ে যদি আপনারা যদি কোনোকে প্রশ্ন করে বা কোনো একটা যদি গলত যদি কোনো প্রশ্ন এরারে আপনি কিতা আনসার দিতে চাইবা ভিডিওর মাঝে বহুত কি কমেন্ট করতে পারে যে না এই বেটা ওটা আছে না বহুতটা যদি প্রশ্ন যদি এরকম যদি আয় আপনার টেকা অত ফ্রি কিরকম ওটা ওটা তো ও ব্যক্তিগুলারে আপনি আনসার কিলা দিবা এটা তো আমি দেখাইয়া দিব কিভাবে আমার সোর্স অফ ইনকাম কিভাবে আমি খরচ করি আর কিভাবে কিতা এটা তো সারা আমি দেখাইয়া দিব এগুলো তো লোকাল কিছু না আজকাল তো দেখেন সব কিছু একটা জিনিস আর্টি মেলে পাওয়া যায় নেটও সার্চ করলে পাওয়া যায় সবকিছু তো আজকাল ওপেন গতিকে এখন আর লোকাল কোনো জিনিস রাখাই কিছু নাই সব সব দেখার কার কিতা আছে কার কিতা নাই আগে কিতা আসলো এখন কিতা হইছে সবকিছু দেখার আমি আমার স্টার্টিং থেকে সবে মানুষের দেখার যে আমি স্টার্টিং থেকে কিতা থেকে উঠিছি কিতাব প্রথম পড়ছি এবং এখন কিতাব আছি আমি যে ফটফরি যে করুরপতি বনে গেছি এলা তো কিছু নাই লা 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 আস্তে আস্তে ধীরে ধীরে আমি হইছি ওকে আপনার মানে এখন তো মোটামুটি পলিটিক্যালি বাঁকা হয়ে গেছে তোরা অন্য ধরনের আমরা যাই আপনি মানে তেবো পড়াশোনা আপনার কেমন হয়েছে স্কুল লাইফ কলেজ লাইফের বিষয়ে যদি আমরা দর্শকদের তোরা আমি তো বিএ পাস করছি আর এদিকে আমি ফার্মাসিস্ট
আপনার স্কুলের বা কলেজের লাইফের খেলাধুলা বা আছে না নি এগুলা সম্পর্কে মানে তোরা যদি আপনি একটা মানে হাসি খুশি যে কোনো একটা যদি ফান আপনি কেমন খেলাধুলা করতে আগে ক্রিকেট ফুটবল এনিথিং? আমি একচুয়ালি খেলাধুলা আমি করছি না, কিন্তু খেলাধুলা করাইছি। ওকে বিভিন্ন ফুটবল খেলা আমি বেশি খেলা করাই লইতো আমারই বিভিন্ন ওকে জায়গাত আমি খেলা করাইছি বা ও এখন পর্যন্ত খেলাধুলার লগে আমি বহুত বেশি জড়িত আছি। ও যেন খেলার টিম দেওয়া হয় আমি খেলার টিম দেই এখন পর্যন্ত, ফুটবল বা ক্রিকেট ইত্যাদি আমি টিম দেই। আমার ওকে যেটা সংগঠন আছে, আমার ওকে এনজিও আছে, আমি এনজিও জেনারেল সেক্রেটারি। জি জি আমার এনজিও থেকে টিম দেই। হুম লাস্টে সোনাবাড়িঘাটও টিম দিছি, দনহরিতো টিম দিছি, জি সোনাইতো টিম দিছি, বিভিন্ন জায়গাত হুম খেলাধুলাতে আমি টিমও দেই হুম এবং খেলার দেখাতো যাই আমি। বিশেষ ওকে করিয়া ফুটবল খেলাটা আমি বেশি ভালো পাই। ফুটবল মানে বেশ ভালো লাগে বেশি না ভালো নি? পাই। তে আর একটা প্রশ্ন হইলো এখন বহুত মাঝে জানতেও চাইবো আপনি যখন একটা জনপ্রতিনিধি হিসাবে খাড়া হইতে হয় তে আপনার মানে চলাফেরা কিরকম বা আপনার মানে এমনি নর্মাল ধরে লও কিতা কিতি আছে না নি সকালে উঠিয়া কিতা করেন ব্যায়াম টিয়াম এগুলার আমি তো বিষয়ে? দেখুন, বিশেষ করিয়া আমি তো কোনো মেসাব মানুষ না, যদিও আমার লেবাস হ্যাঁ মেসাবর মতন টকি পাঞ্জাবি দাড়ি, কিন্তু অরিজিনাল আমি কোনো মেসাব নাই, আমি কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড পড়ার কোনো স্টুডেন্টও নাই। ওকে আমি মেসাব ওভাবে হইছি প্রথম 2022 আমি হজ গেছি। জি হজ গেছি, হজ যাইতে সময় তো যেটা আমরা পাঞ্জাবি সালোয়ার টুকি লাগাই যাইতে লাগে, ইয়েস ইয়েস ফর্মাল ড্রেস, হুম যাতে আমরা নবীর বাড়ি যাইয়ার হুম আল্লাহর বাড়ি যাইয়ার। তো ওই সময় আমি যেটা পাঞ্জাবি সালোয়ার লাগাইছিলাম, ওই দিকে আমার এটা রইছে এখন পর্যন্ত, আমার এটা খুলিছি না। তারপরে হজ গিয়া দোয়া করলাম যে আল্লাহ বাদর বছর যাতে আমি আমার মার লিয়ে হজ যাইতাম, জি আমার মা আমার ছোট ভাই লিয়ে হজ যাইতাম, ওগুলো আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহর গড় যেটা খানায় কাবা, হুম খালা গড় ওখানে দরিয়া দোয়া করছি, বলে আল্লাহ মারে তো ইয়া গেছি একটা জুসে উঠিয়া হুম সামনে বছর ওখান থেকে আল্লাহ হুকুম করিল সে যে আমার মারে লইয়া আইয়া তোমার ঘর ওখানে ধরতাম। হাসাও আল্লাহ হুকুম করছেন, গত বছর 2024 জি আমার মা এবং আমার ছোট ভাই লইয়া হজ গেছি 2 নম্বর বার। যাই হোক আমি ও বয়স আলহামদুলিল্লাহ 2 বার হজ করছি, হজ করা সম্ভব হয়েছে, যার কারণে আমার যেটা লেবাস আমার এটা আছে এবং আমি নিয়ত করছি মৌত পর্যন্ত আমার ও লেবাসটা থাকতো। অনেকে আমার ডাক দেন মেসাব হইয়া, আমি খুশি হই, ওকে কারণ আমি তো আলামরিয়া মেসাব হয়ে গেছি। হুম মেসাব তো সম্মানী মানুষ, মেসাব হল হইলা গিয়া মাদ্রাসা পড়েন, টাইটেল বাসুরিকে মেসাব হল হইন, জি কিন্তু আমি আনা মাদ্রাসা পড়ি আমার মেসাব থাকিতে আমার লেবাসে আমি খুশি হই। তারপরে মানুষের কই যে আমি মেসাব নাই, আমি তো আম মানুষ, কিন্তু আমার এটা হইল গিয়ে আমি 2 বার হজ করছি, হজ করার কারণে গিয়ে আমার বালা পাই। আমার এখন কোনো শার্ট প্যান্টও নাই, আমি এখন যা বানাই পাঞ্জাবি সিলোয়ারও বানাই, আর ইনশাল্লাহ নিয়ত করছি আমার মরা পর্যন্ত পাঞ্জাবি সিলোয়ার এবং তো কি সব সময় আমার থাকতো। আর বিশেষ করিয়া তো আগামী বছর হজ যাইতাম। আর আরেকটা হইল গিয়ে আমার যে প্রতি বছর আমি 40 জন মানুষ আমি আজমির শরীফ পাঠাই এবং 5 জন মানুষ আমি হজ পাঠাই প্রতি বছর। এটা আমার বহুত বছর থেকে চলিয়া আর, এবং এটা আমার এভরি ইয়ার ইনশাল্লাহ চলিয়া যাইতো। আচ্ছা মাঝি মানুষ হইয়া আমি হজ পাঠাই, যারা কিছু আছেন আজমির যাইতা যাবার ইচ্ছা যাইতা পাত্রা না, আমি প্রত্যেক বছর আমি ট্রেনের টিকিট করে করি। তো 29 সামনে মাসে 29 থেকে একটা ব্যাচ যাইবা হ্যাঁ আজমির শরীফ যাইবা, এক ব্যাচ যাইবা আজমির শরীফ, আর একটা ব্যাচ হইল গিয়া উমরা যাইবা আর 5 জন। তো ওরকম আর এটা চলিয়া যায় ইনশাল্লাহ। আপনি তো এখন মানে তাকইন শিলচর জি নানি আর খালাইতা শুনাইতে গিয়া জি না, আমার তো সোনাইগঞ্জ উত্তর কৃষ্ণপুর পার্ট 2 যেটা, এটা সোনাই কনস্টিটিউয়েন্সির ভিতরে, জি জি আমার বাড়িটা কনস্টিটিউয়েন্সির আচ্ছা ভিতরে। কনস্টিটিউয়েন্সির ভিতরে বেশিরভাগ তো আপনি তখন আপনার মানে থাকা খাওয়া বেশিরভাগ কোন জায়গাত হয়? উত্তর কৃষ্ণপুর। উত্তর কৃষ্ণ জি বেশ হয় নানি জি এবং আমি প্রশ্নটা জিজ্ঞেস কারণ হইল গিয়া আপনি দেখুন যদি নির্বাচনের মধ্যে আপনি যদি জয়ী হয়ে যান তারপরে এখন আপনি তো পাবলিক রে সহযোগিতা করার লাগিয়া আপনি মানে খাড়া হইতে হয়। এখন যদি আপনি যদি এমএলএ বনার পরে যদি আপনি যদি আপনার বাড়ির তা কই না যে সময় মানুষে যদি কোনো একটা সমস্যা লইয়া আপনার দাঁড়ায় যদি আপনারে পায় না তে আপনার এই যে মানুষের লগে যোগাযোগটা যদি আপনি এমএলএ বনি যায় তে কিরকম থাকবো লাস্ট ও ওগু এক্সপ্লেনেশন দিয়ে আমরা ইন্টারভিউ শেষ করে দেবো। আমি চাই না আমার বাড়িতে মানুষ আইতা, এখনো আমার বাড়িতে যদি মানুষ খামে খাজে আয়, আমি মানুষের চলে কই আমার বাড়িতে খানো আইবা না, আমি মানুষের বাড়ি যাইমু। যে যেটা পাওয়ার যোগ্য আছে হে তার বাড়িতে বইয়ে পাইতো, যার যেটা অসুবিধা আছে হে তার বাড়িতে বইয়ে তার এটা প্রবলেম সলভ করতো, আমার বাড়িতে খানে আইতো। এটা বড় খারাপ জিনিস এবং আমি এটা বালা পাই না যে কোনো নেতা লিডার বাড়িতে গিয়া অপেক্ষা করা, বুয়া দেখা করা, এটা আমি চাই না আমার বাড়িতে কেউ হয়তো। যার যেটা সমস্যা আছে আমরা জায়গায় জায়গায় মানুষ থাকবা এবং আজকাল টেলিফোন আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফোনের যুগে যদি কেউ কয় আমরা ও সমস্যার মাঝে আছি, ইনশাল্লাহ আমি সমাধান করে দিতাম পারবো। বিশেষ করিয়া যদি কেউ অসুস্থ হয়, আমার হসপিটাল আছে, ডাইরেক্ট যদি আমার হসপিটাল আই যায় গিয়া তার প্রাইমারি লেভেলে তার ট্রিটমেন্ট হয়ে দিব গিয়া,
এগুলা কোনো অসুবিধা হইতো না। না এগুলো জিগাইবার কারণ হলো জি, জি, না, না, ঠিক সোনাই আছে। কনস্টিটুয়েন্সি হইছে বহুত বড় জি, নানি হোসেন আর আরো ডিলিমিটেশনের পরে তো এখন দুই ভাগ বড় খবর এক পার একদিকে আরেক পার আরেক দিকে দুই সাইড হয়ে গেছে তে এখন আপনারও বহুত মানুষে তো আপনার কন্ট্যাক্ট নম্বর পাওয়া তো পাবলিকের লাগে সম্ভব না আর আপনি সব মানুষের তো আপনার প্রাইভেট নম্বর দিতাও না নানি শুনছেন তে আপনার যদি প্রাইভেট নম্বর যদি আপনার সবার কাছে দেওয়ার হয় তো ফোন তো সেকেন্ডে সেকেন্ডে গেলে ফোন আবার থাকবো তাহলে কোনো যদি একটা মানুষ গরিব দুঃখী বা যে কোনো একটা প্রবলেম লয়ে আপনার বাসা তাই মানে ইনশাল্লাহ আপনারা যদি ফাইন না তারপরে টান খাম তো হয়ে যাব ও জিনিসটা মানে স্যাটিসফ্যাকশন মানে খাম তো ইনশাআল্লাহ 100% হইব। আর আমারও পাইবা ইয়েস রাইট আমারও পাইবা এখনো জেলা ওপেন বোয়াত থাকি এবং আমি সকালে উঠিয়া প্রথম কাজ হইলে আমি পাগলাখানাত যাই কারণ আমি 1 ঘন্টা খাটাই মানুষে জানে যে সকালে আমি পাগলাখানাত থাকি বিকালে থাকি 1 ঘন্টা 1 ঘন্টা তার সঙ্গে চা টা খাই বইয়া আড্ডা মারি একটা সময় আমি খাটাই প্রত্যেকদিন সকাল বিকাল যাই হিনা মানুষে এখানে গিয়া পাইলাই সৈদপুরের মানুষ জেলা রহিমর দোকান বা এটা অঞ্চলের মানুষ তারা জানে 9টার সময় আমি পাগলাখানাত থাকি এটা ইনশাআল্লাহ সারা জীবন এটা তো আমার জমিনও আমি পার্মানেন্ট ভাবে খুলছি এবং এটা আমার রেকর্ড উপরে লেখাও আছে আমার এক ছেলে এক মেয়ে আমার কইছে আজীবন পাগলাখানা এটা আমার জমিনও আমার চলে যাইত সকালে এখানে যাই মহিন মাছ এখানে পাইবো তারপরে গিয়ে আমার ঘরও আইলে ইনশাআল্লাহ পাইবো এটা কোনো সমস্যা হইতো না সমস্যা না লাস্টে যদি আপনি কোনো শেষ বক্তব্য একটা আমরা আমাদের শিলচর দর্শকরা যদি দিতে চায় লাস্ট বাইট কিছু বুট আপনারে দিবার লাগিয়া লাস্ট তো ইনশাআল্লাহ আমার যদি আমি লাস্টে একটা কথা কইয়ার আমার যদি সোনাই কনস্টিটিউয়েন্সির মানুষে ভোট দেন এবং সাহায্য সহযোগিতা করেন শুধু দুনিয়াত পাইতা না আখিরাতেও সওয়াব পাইবা কারণ লগে আমি এক ওয়াজও শুনছি বাংলাদেশের যে বুকা মানুষের যদি কেউ খানি দে এবং নিরাশ্রয় মানুষের যদি কেউ আশ্রয় দে আল্লাহ বড় পছন্দ করেন আল্লাহর উত্তম যেটা ইবাদত আছে নমাজ রোজা কোরআন শরীফ তিলাওয়াত এর লগর এক ইবাদত হইল গিয়া নিরাশ্রয়ের আশ্রয় দেওয়া উপাস মাছের যারা তারা খানি দেওয়া আল্লাহ প্রশ্ন করবা কিয়ামতের দিন বলে আমি তোমারে খুঁজিছিলাম খানি দেওয়ার লাগি আমি উপাস আসলাম খানি দেওয়ার লাগি খুঁজিছিলাম আমার তুমি খানি দিলে না ও বন্ধায় প্রশ্ন করবা আল্লাহ তুমি তো তোমার কোনো ছবি নাই তোমার কোনো আত নাই পাও নাই কিলা খুঁজিছিলা বলে না আমি অমুক দিন ওলা রাস্তাতে আমি পাগল হিসাবে তোমারে আমি এই সময় খুব বুকা আসলাম 2-3 দিন থেকে উপাস আমি তোমারে খুঁজিছিলাম যে আমার খানি দাও তুমি তোমার খানি দিলে না ওই সময় যদি আমার খানি দিতা তুমি আমি আল্লাহরে খুশ করলিলাই না আমি বেশ খুশি হইলাম রে আল্লাহ বড় পছন্দিত করেন কোরআন হাদিসের মাত কইয়ার যে নিন আশ্রয় দিলে এবং ক্ষুদা যারা তাকে ম্যাক্সিমাম রাস্তাঘাটে যত পাগল মানুষ থাকে এরার 1-2 দিন 3 দিন 1 সপ্তাহ উপাসী মানুষ থাকে আপনারা যা করি দেখবা ইনশাআল্লাহ এরার লগে আমি আছে এরার আশ্রয় আমি দিছি আর আরো এগুলা যেগুলা খাস করিয়া যাই আর আমার নার্সিং কলেজ হোস্টেল যারা স্টুডেন্ট আছেন অত গরিব স্টুডেন্ট যে নার্স বনিয়া গিয়া এরা সেবক এরা হইলা গিয়া প্রত্যেক বছর গভর্নমেন্টে একটা অ্যাওয়ার্ড দেয় সেবিকা কইয়া সেবিকা গুলোর কারে কয় নার্স গুলোর কয় এরা নার্স হওয়ার বাদে গিয়া মানুষের স্যালাইন মাত্রা ইনজেকশন মারন বিপি চেক করন বিভিন্ন এরা সওয়াব পায় তারা যদি সওয়াব নিয়ত করে একজন গরিব মানুষের স্যালাইন একটু মারে ইনজেকশন মারে নরমাল ডেলিভারি একটা করে এটার বিনিময়ে যদি পয়সা লয় না আপনার স্টুডেন্ট খালি মুসলমান নেই জি না প্রত্যেক ধর্মের মানুষ আছে তার উপরালারে খুশ করতে পারবে হিন্দু খ্রিস্টান হোক তার উপরালারে খুশ করতে পারবো তারপরে একটা সম্মান পাইবো তার বাদে ইনকামও করতে পারবো যাই হোক আল্লাহ খুশি করার আমি যেটা খাস করিয়া যাই আর আল্লাহ একজন ডাক্তার এখন পর্যন্ত আমাদের একটা বেজ আছে কলেজ হোক বা মেন্টাল হোম বা হ্যান্ডিক্যাপ্ট স্কুল হোক বা আরো বিভিন্ন সামাজিকতা কাজ আছে আমার যেটা মানে অনেক আছে আর এটা আমি আর কইয়ার না এগুলা কাজও আমি আমার এখন এমএলএ ওইয়া যে আমি গাড়ি লইতাম বাড়ি লইতাম এগুলো আমার কিছু চাহিদা না এটা আমার শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আমার গাড়িও বালা গাড়িও আছে বাড়িও আছে হজও 2বার করে লইছি আমার মারে হজ করাই লইছি আমার ছোট ভাইরে হজ করাই লইছি আমার এগুলা সওয়াব হওয়ার কোনটা নাই এমএলএ হওয়ার পরে গিয়া মানুষের কাজ করতাম জেলা মইনুল হক মিনিস্টার মেডিকেল কলেজ করিয়া গেছেন আজ পর্যন্ত তার নাম লইতে লাগে এবং তার এটা সওয়াব হইয়া যাইবা আমি ওলা কাজ করিয়া যাইতাম যেটা কাজ করি দেওয়ার আমি সওয়াব পাইতাম এবং আমার যদি ভোট দেন আমি এটা দাবি করে কইমু শুনাই মানুষের দুনিয়ায় এবং আখিরাতে পাইবা সওয়াব পাইবা এটা কোনো লিডারে গ্যারান্টিতে কইতে পারতা না আমারে ভোট দিলে আপনি সওয়াব পাইবা আমি কইতাম পারমু আমার যদি ভোট দেন আমার যদি সাপোর্ট করেন দিল দিয়া মন দিয়া মুখ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া আমার যদি সাপোর্ট করেন ইলেকশনও সওয়াব পাইবা এখানে আমি গ্যারান্টি দিয়ে কইতাম পারমু কারণ আমি যেগুলা কাজ করমু বালা কাম করমু ওয়াজও শুনছি যদি কোনো প্রতিনিধি হইয়া গিয়া তাই কোনো গুনার কাজ করেন যে ভোট দিব হে এক গুনার একটা অংশ লইব হে যেন তাই গুনাহ করবা তার অংশ বুটারে পাইব আর বালা কাম যদি করেন যে ভোট দিব হে একটা সওয়াবের অংশ পাইব
গতিকে আমি বালা কাম করবো ইনশাল্লাহ, দেহ বিশ্বাস আমি বালা কাজ করিয়া যাই, আরো এটা আমার প্রমাণ আছে, আর সব প্রুফ আছে, প্রমাণ আছে, বালা কাজ করিয়া যাই আর, এবং আমার ভবিষ্যতে বালা কাজ করতাম। আমার যদি সাহায্য সহযোগিতা করুন, সোনাই কনসুরিজি মানুষে সব পাইবা, আল্লাহ খুশি করতে পারবা ইনশাল্লাহ। ওখান কইয়াও আমি শেষ করলাম। ইনশাআল্লাহ আমার মানে জিনিসটা আপনারা এখন বুঝাইবার লাগিয়া যে তাই কি রকম ব্যক্তি, আজকে আশা করি আপনারাও বুঝতে পারবা। জানুল ভাই চ্যানেল হোক বা আমাদের শিলচর দুই টিমরে তান বিষয়ে যেগুলা তাই নিজের থেকে যে বক্তব্য তাই দিছেন, তান বিষয়ে ইন্ট্রোডাকশন থেকে লাগাইয়া তান হিস্ট্রি সবকিছু ইনশাআল্লাহ আশা করি আপনার কাছে পৌঁছাইছি। আর আপনারা লাস্টে যেগু করতায় মানে কিরকম লাগলো তান ব্যক্তিত্ব, কিরকম লাগলো তান মানে চরিত্রটা কিরকম লাগলো আমরা কমেন্টের মধ্যে জানাইবা। আর তান কিতা যদি তাই দাঁড়াইন তে আপনার মানে ওপিনিয়নটা কিতা কমেন্টের মধ্যে জানাইবা। আর চ্যানেলটারে লাইক করিও, ফলো করিও, সাবস্ক্রাইব করিও। আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের শিলচর এবং জানুল ভাই চ্যানেল দেখার জন্য ধন্যবাদ।